principal sir and all the organizers for today's seminar. So as we have already said that, my mother tongue is not Bengali, but I'm trying Bengali. Although I have prepared slide in English because I will in the English speaking audience. So anyway, I will be trying in explaining in Hindi and Bengali in mixture. So সবাইকে স্বাগত জানাই আজকে ক্লাসের জন্য। হরে কৃষ্ণ। তো যেরকম আজকে আপনারা এই স্লাইডের মাধ্যমে দেখতে পারবেন যে আমরা স্পেশালিটি বিষয়ে আলোচনা করতে চাইছি। তো আপনারা ছাত্র আছেন, স্যার আগে থেকেই বলে দিয়েছেন যে আমাদের এখন টেকনোলজি অনেক অ্যাডভান্সমেন্ট হচ্ছে, আর আমরা চেষ্টা করছি যে অনেক মানে আমাদের সহজ হয়ে যাচ্ছে, কিন্তু তার ছাড়া আমাদের কী হচ্ছে, নৈতিক মূল্য আর অনেক কিছু আছে সেগুলো দেখছি আস্তে আস্তে কম হয়ে যাচ্ছে। তো অনেক কিছু আছে, তো অনেক সময় লোকজন বলে যে এখন স্পিরিচুয়ালিটি দরকার নেই, কেন আমরা তো অনেক অ্যাডভান্স হয়ে গেছি। কিন্তু পরবর্তী অনেক সময় দেখি যে কিছু না কিছু কী আছে, একটা পিনপ্রিন্ট কিছু না কিছু থেকেই যাচ্ছে, সেটা দিয়ে লোকের মানুষের অনেক অবনতি হয়ে যাচ্ছে। এখন মানে কি হচ্ছে, হয়তো আমরা একদম উপরে চলে যাচ্ছি। কোথায় চলে যাচ্ছি? একদম উপরে। আর হঠাৎ কী হচ্ছে, সেখান থেকে ভেঙে পড়ে যাচ্ছে। তো মানুষ বুঝতে পারছে না যে আসলে জিনিসটা কী হচ্ছে। অনেক সময় এটা আপনারা হয়তো নিজের নিউজ চ্যানেলে বা অনেক জায়গায় দেখতে পাচ্ছেন যে মানুষের কী আছে, মেটেরিয়াল সাকসেস অনেক উঁচু চলে গেছে, কিন্তু হঠাৎ কী হচ্ছে দেখা যাচ্ছে আর অনেক কিছু অন্য অন্য কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে, খারাপ কাজ করছে, তাদের ক্যারেক্টার অনেক খারাপ, সেরকম তাদের অবনতি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা যদি বোঝার জন্য আমি আপনাকে যদি একটা প্রশ্ন করি যে এটা আপনারা দেখছেন একটা মোবাইল, হ্যাঁ তো এই মোবাইল ফোন আছে, হয়তো এর থেকে দামি হয়তো আপনার কাছে হতে পারে। আছে তো, সবার কাছে মোবাইল আছে? কার কাছে নেই মোবাইল? হাত তুলুন তো। কেউ নেই, সবার কাছে। ঠিক আছে, তাছাড়া দেখুন আপনার এই সব থেকে দামি মোবাইল, কিন্তু ওখানে ব্যাটারি 0%। কত? 0%। ওটা কি কাজ করতে পারবে? হ্যাঁ, করতে পারবে। সেরকমই এই আধ্যাত্মিক জিনিস, কেন এখন মানুষ বুঝতে পারছে যে ঠিক আছে আমরা এই শরীর তো নেই, কমপক্ষে এটা বুঝতে পারছে, তো কি আছে, কি ব্যালেন্স করবে, স্পিরিচুয়ালিটিটা কীভাবে নেব, কেন এটা দরকার, সেটা মানুষজন এখন বুঝতে পারছে যে হ্যাঁ এটা দরকার। কিন্তু দুই কাজটা কিভাবে করছে সেটা আমরা দেখি। সেটা কি আছে, যে আমাদের যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা কি করছি, আমাদের যত টেকনোলজি বা আপগ্রেডেশন আছে সব কিছু চলে আসছে একের পরে এক, হ্যাঁ কি না? দেখতে পাচ্ছি তো। আগে ধরে রাখুন আমাদের কীরকম মোবাইল ছিল, আমার সময় আগে টেলিফোন এসেছিল। কি এসেছিল? টেলিফোন। সেটা ধরতাম, মাঝে মাঝে ডায়াল করলে অন্যজনকে ধরে নিতাম, বুঝতে পারছি। তারপরে আসলো রিলায়েন্সের মোবাইল, ফোন করলেও টাকা লাগবে, যে ধরবে তাকেও টাকা লাগবে। এখন কিন্তু কি হয়ে গেছে, আপনার সেরকম দেখছি যে টেকনোলজি কি হয়ে যাচ্ছে, অ্যাডভান্সমেন্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না, পড়াশোনার মাধ্যমে। কিন্তু আমার আধ্যাত্মিক জিনিসটা কী হচ্ছে, সেটা যেরকম আমরা দেখলাম যে পরবর্তী আমাদের সে ব্যাটারি বা যে ভেতরে যেটা চালাবে, যেটা মেন জিনিস, ওটা যদি না থাকলে কি হচ্ছে, পরবর্তী যদিও উন্নতি করে নিচ্ছি পরে একবার ভেঙেই শেষ হয়ে যাচ্ছে। সেই জন্য মানুষ অনেক সময় নিজের জীবনের পারপাস বুঝতে পারে না যে আমি কি করব। অনেকজনের ধরে রাখুন যে একটা ক্যারিয়ারে থাকে, কি থাকে, 10th 12th গ্র্যাজুয়েশন, জব, ম্যারেজ, চিলড্রেন, তারপরে আর অনেক প্রপার্টি বাজে আছে, কিন্তু তারপরে কি করব, আমি তো সব পেয়ে গেছি, জীবনে আর কি আছে? এরকম প্রশ্ন আসে কি আসে না? আসে তো। তো সেইটাই নিয়ে আমরা দেখি যে লোক মানুষের এই যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরটা স্পিরিচুয়ালিটাই দিতে পারবে। তো এইটাই আমরা পরবর্তী যেটা শ্লোক লিখেছি, যে লোকজন চাইছে যে সব কিছু করার পরে কি হবে, নিজের জীবনে একটা আনন্দ ভোগ করবে, করে কি করে না। ধরে রাখুন যে কাজ করছে তাদের কি গোল আছে, হয়তো আপনি বলতে পারেন যে টাকা আছে, যে টাকা ঠিক আছে, টাকা কেন চাইছেন আপনি, প্রশ্নটা এখানে আসতে পারে। যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে আপনি টাকা কেন চাইছেন, তো কেউ একজন বলতে পারে কেন চাইছেন। আপনি বলেন ঘর সংসার ভালো করে শান্তি চলবে, চিন্তা থাকবে না, সেই জন্য আমার টাকা লাগবে। তো আলটিমেটলি আপনি যে একটা বলতে চেষ্টা করছেন যে ঠিক আছে আমরা আনন্দে থাকতে চাই, সেই জন্য আমরা কি করছি, এই টাকার পেছন
মানে চেষ্টা করছি। তো আগেও আমি বলেছিলাম যে ছাত্রদের যে কিছু সমস্যা আছে, কেন ছাত্ররা হয়তো বলতে পারে যে ঠিক আছে আপনারা তো অনেক কিছু বলে দিলেন, কিন্তু আমাদের সমস্যাটা আর একটু আলাদা। তো সেই জন্য এখন আমরা আধ্যাত্মিক জিনিসটা নেব না। আমার মনে আছে আমাকে যে প্রথম একবার মন্দির গিয়েছিলাম, তো একজন বলেছিলেন যে তুমি একটু জব করো। আমি বললাম এইগুলো 50-এর বোর্ডের কথা। কি 50-এর বোর্ডের কথা? এগুলো এখন নয়। এখন আমরা অনেক কিছু করার আছে। গ্র্যাজুয়েশন মানে ইঞ্জিনিয়ারিং করার, শেষ করার পরে চাকরি, চাকরির পরে গোল, বিদেশ, আর অনেক কিছু সব গোলগুলো। তো একটা আলাদা গোল ছিল, বুঝতে পারছেন তো? তো ছাত্রদের হয়তো মনে আসতে পারে যে এইগুলো তো আমাদের দরকার নেই। এখন আপনি যদি কিছু এরকম বলেন যেটা দিয়ে আমি চাকরি পেতে পারি, বেশি টাকা করতে পারি, তো ভালো হবে, হ্যাঁ কি না? কিন্তু ছাত্রদেরই কিছু সমস্যা রয়েছে। কি কি আছে একটু আমরা মানে সবটা তো লিস্ট করতে পারবো না, কিছু একটা আমরা 2-4টা লিখেছি, ঠিক আছে? নেক্সট, পারপাস। অনেক সময় ছাত্রদের দেখি যে পড়াশোনা করছে কিন্তু পারপাসটা কি আছে জানতে পারছে না। হঠাৎ ভাবছে আচ্ছা সায়েন্স নেব, তার কাছে ঠিক আছে সায়েন্সে তো অনেক এখন দেখছি এআই টিআই চলে এসছে, কমার্সটা নিয়ে নিলে ভালো হবে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে যাব, ভালোই চাকরি পয়সা আছে, ঠিক আছে। তারপরে অন্য মানে একটা কোনো ফিক্স পারপাস কি আছে, কেন যে পড়াশোনা করব, সেই পারপাসটা হারিয়ে ফেলেছে। আর হয়তো অনেক সময় আপনি দেখবেন, একবার আমি একটা কলেজে গিয়েছিলাম, ওখানে বক্তৃতা দিচ্ছিলাম, তো দেখছিলাম যে ছাত্ররা খুব মানে একটু নটি। কেন? তো পরবর্তী একজন ছাত্রকে জিজ্ঞেস করলাম যে এইদিকে আসো, যে তুমি যে এসেছো এখানে ক্লাসে, তো তোমরা শান্তি বসছো না, কারণটা কি আছে? তো বলছে স্যার আমরা এসেছি কেন কি অ্যাটেন্ডেন্স দিতে হবে। কি করতে হবে? অ্যাটেন্ডেন্স দিতে হবে। অ্যাটেন্ডেন্স না হলে তো আমাদের সমস্যা, সেই জন্য আমরা এসেছি, যে আমাদের হয়ে গেল বাসে। তো এই যে পারপাস যে আমরা এডুকেশনটা নিচ্ছি, কেন এই সব কিছু কি আছে, টাইম ইন্টারভালে সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ তো সেটা আমরা স্ট্রেস আর এনজাইটি এইগুলো কেন চলে আসে লোকের মানুষের মাধ্যমে? কেন আমরা সবসময় চাই যে আমাদের জীবনে সব কিছু কী হবে, এক সমানই যাবে বা দুঃখ কষ্ট আসবে না। কিন্তু এই যে সংসারের নিয়মটা একটা আছে, কি আছে, যেটা ভগবদ্গীতায় বলছেন দুঃখালং অশাশ্বত। অশাশ্বত মানে হচ্ছে যে পার্মানেন্ট নেই, নন পার্মানেন্ট, মানে সবসময় চেঞ্জ হতে থাকবে। তো যেই জিনিসটা সবসময় চেঞ্জ হচ্ছে সেটা আমরা নিজের জীবনে উপলব্ধি করতে পারছি, হ্যাঁ কি না? টেকনোলজির আগে আমরা উদাহরণ দিয়ে দিয়েছি, টেকনোলজি আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে, তাছাড়া পরিবেশ সব কিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন যেটা আমি 2008-এ মায়াপুর গিয়েছিলাম, এখন সেই মায়াপুরটা নয়, আমি নিজেরটা বলছি, অন্যটা কি বলবো। তো সব কিছু চেঞ্জ, সব কিছু পরিবর্তনশীল, সেটাই আছে। ডিস্ট্রাকশন আপনাদের হয়তো মোবাইল যেটা আছে সবসময় এখন ডিস্ট্রাকশন। আগে আমাদের একটা শান্তি ছিল, বহু বছর আগে আমার মনে আছে আমার বাবা একটা চিঠি লিখতো গ্রামে, যে আমরা সবাই কুশল মঙ্গল পৌঁছে গেছি, আপনারাও মানে যে উত্তর লিখেছে সেগুলো উত্তর দিয়ে পাঠাতো। তো ওই অন্তর্দেশী পত্রটা যেতে কতদিন লাগতো, কমপক্ষে 7-8 দিন লেগে যেত। আর ওরা যে উত্তর পাঠাবে সেটাও মানে 7-8 দিন, মানে ধরে রাখুন 15-16 দিন চলে যেত। কিন্তু আমরা বেশ ভালো চিন্তামুখ। কিন্তু এখন ডিস্ট্রাকশন যতই বাড়ছে, ততই ডিস্ট্রাকশনগুলো বেশি হয়ে যাচ্ছে। এখন দেখুন সেই ফোকাসগুলো নেই। আপনি অনেকজনকে জিজ্ঞেস করুন সেই ফোকাসটা কোথায় আছে, ফোকাসগুলো সব কম হয়ে যাচ্ছে। আর আমাদের এখন নির্ভরশীলতা সবসময় এখন মোবাইলে চলে আসে। আর এখন আমি একটা স্টাডিয়ে পড়ছিলাম যে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আবার আসার পরে লোকের মানে নিজের চিন্তা করার ক্ষমতাটা কি হয়ে গেছে, আরই কম হয়ে গেছে। এখন যে কোনো কিছু হলে কি হচ্ছে, এআই দিয়ে দিচ্ছে, ঠিক আছে সলভ করে দিয়ে দাও। তো নিজের চিন্তা করাটা এরকম খুব কম হয়ে যাচ্ছে। পিয়ার প্রেসার মানে নিজের বন্ধুর মধ্যে ধরে রাখুন দুইজন একসঙ্গে বন্ধু বান্ধবী আছে, একজনের চাকরি লেগে গেল বা একজনের বেশি নম্বর এসে গেল, মনে কি হচ্ছে, কি করে এসে গেল, এখন আমি কি বলবো বাড়িতে, ওর তো 90 নম্বর এসে গেছে, আমার 60-70 এসেছে, কি হবে এখন? সেই প্রেসারটাও একটা আছে। বা তার চাকরি লেগে গেল, এখন আমার চাকরি লাগেনি, চিন্তা করছে কি হবে, হ্যাঁ কি না? হয় কি না? এরকম থাকে তো।
ল্যাক, এটা বলবো যে লোকজনের একটা বলতে পারি ক্যারেক্টার দিয়ে, যে এখন যেরকম স্যার বলেন যে গ্র্যাটিটিউড নেই। গ্র্যাটিটিউড নেই কেন? কেন কি সেরকম এখন আমরা সব কিছু নিজের জীবনে দেখে মানে খুঁজে পেয়েছি নিজেতে। ভাবছি যে টিচাররা কি পড়াবে, আমার তো এআই টেকনোলজি আছে, সব কিছু পেয়ে যাচ্ছে। মানে এখন জিনিস সব কিছু সহজ হয়ে যাচ্ছে, তার কারণে কি হয়ে গেছে, আমরা যে অন্যর প্রতি গ্র্যাটিটিউড সেটা এখন আমরা বুঝতে পারছি না। একটা করোনার সময় লোকজন বুঝতে পারছিল যে অন্যর প্রতি যে আমি একটা গ্র্যাটিটিউড রাখবো, সেটা কেন রাখবো। একটা ধরে রাখুন, এই যে কাঁচরাওয়ালা ডাস্টবিন যে তুলতে আসে, তাদের প্রতি কি আমাদের কিছু কৃতজ্ঞতা থাকে? হ্যাঁ, হয়তো কি আছে, হয়তো চাকরি করবে 5,000 কত পাবে, আমরা হয়তো সেই হেয় দৃষ্টিতে একটু দেখি, কি দেখি না অনেক সময়। কিন্তু ওই করোনার সময় যে পুরো ডাস্টবিনটা ভর্তি হয়ে গেছে, গন্ধ দিয়েছে, কে যে নিয়ে যাবে, সেই সময় বুঝতে পারছি বাপরে কি কাজ করতো রে ভাই, ঠিক আছে কবে যে আসবে, তাকে ফোন করছি, কবে আসবি, হ্যাঁ কি না, হচ্ছিল কি হচ্ছিল না। তো সেই মানে গ্র্যাটিটিউড যে আমাদের জীবনে আসবে, সেটাও একটু কম হয়ে যাচ্ছে। এরকম অনেক সমস্যা আছে। এই সব কিছু ছাড়ার পরে কি হচ্ছে, তাদের ইনার পিস সবটা একবারে বলতে পারি যে শেষ হয়ে গেছে। অনেক সময় দেখি, অনেক আমার কি বলবো, যে ছাত্রগুলো আসে মায়াপুর বা কোনো সময়, তো তারা ফেসবুকে বা কোনো সময় তার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় বা অনেক কিছু দেখি, তাদের দেখি যে অনেক ছবি আছে, খুব হাসি খুশি সব কিছু, কিন্তু তার করে বুঝতে পারি যে ভাই কত চাপে আছে, টেনশনে আছে, কি যে চলছে ভেতরে, হয়তো উপর থেকে দেখা যায় না, কিন্তু ছবি টবি দেখলে তো আপনি বেশ ভাববেন যে খুবই আনন্দে আছে, তার কোনো সমস্যাই নেই। কিন্তু এইগুলো সব চলে যাচ্ছে কেন? অনেক সিচুয়েশন আছে, সেগুলো তারা হ্যান্ডেল করতে পারছে না, হয়তো তার বাড়ির সমস্যা, আর অনেক কিছু হতে পারে। তো আমরা এখন দেখবো যে ভগবত গীতায় যেটা 4th অধ্যায়, সেটা কি একটু বলতে পারি যে আমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করছে, যেটা আমরা নিজের জীবনে যদি অ্যাপ্লাই করি তো আমাদের একটু কিছু সম্ভব হবে। হ্যাঁ, তো তো আমি কি কাউকে রিকোয়েস্ট করতে পারি, কেউ একজন যদি শ্লোকটা পড়তে পারে, কেউ পড়তে পারে? হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। এটা হচ্ছে আমাদের গীতার 4th অধ্যায়ের প্রথম শ্লোক। তো শ্লোকটা হচ্ছে ইমম বিবস্বতে যোগম প্রক্তবানাহমব্যয়ম বিবস্বান মনবে প্রাহুর মনো দীক্ষা কবে প্রবিদ। শ্রীমদ্ ভগবত গীতা 4th অধ্যায় প্রথম শ্লোক। হরে কৃষ্ণ, থ্যাংক ইউ। তো আমরা দেখছি যে দেখুন এই প্রথম শ্লোকটা আছে, এই প্রথম শ্লোকে আমরা কি একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের হতে পারে, প্রশ্ন এখানে আসতে পারে। সেরকম আমরা অনেক সময় এনজাইটিয়ে থাকি যে এই কলেজে যেখানে আমি যাচ্ছি সেটা অথেন্টিক আছে কি আছে না, বা সেখান থেকে আমি যে বেরোবো সেই ডিগ্রিটা পরবর্তী কাজে লাগবে কি লাগবে না, আমি চাকরি পাবো কি পাবো না, অনেক সময় এরকম চিন্তা থাকে। তো ভগবান যে সময় অর্জুন ভদ্রক হয়ে গেছেন, ওনাকে যে এই জ্ঞান দিচ্ছেন, তো উনি এইটাই বলছেন যে আগে আমি এই জ্ঞানটা কাকে দিয়েছি, বিবস্বানকে দিয়েছি, বিবস্বান তারপরে কাকে দিয়েছে, মনু, মনু তারপরে কাকে দিয়েছে, হ্যাঁ, ইক্ষ্বাকু। হ্যাঁ, তো তো এই ধারা পরম্পরা উনি বোঝানোর চেষ্টা করছেন যে এটা পরম্পরা ধারে আসছে, কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ শব্দ যেটা উপরে আমি টাইটেল লিখেছি, ইম্পেরিশেবল সায়েন্স, মানে এই জ্ঞানটা কোনোদিন ক্ষয় হয় না। কিন্তু আমরা এই যে জড় জগতে যেই জ্ঞানটা এখন ধরে রাখুন, যেগুলো আমরা পাচ্ছি, কিছুদিন পরে কি হচ্ছে, টেকনোলজি আপডেশন, সেটা এখন বলতে পারি একটু আউটডেটেড হয়ে যাবে, থাকবে কিন্তু আউটডেটেড হয়ে যাবে। কিন্তু এই জ্ঞানটা কৃষ্ণ বলছেন যে ইম্পেরিশেবল। তো কোন জ্ঞানটা বলছেন, যেটা হচ্ছে ভগবানের সম্বন্ধে, তাদের সম্বন্ধে, তারা কিভাবে চালিত হবে সেটা বলছেন। কিন্তু একটা প্রশ্ন আসতে পারে যে এই ইম্পেরিশেবল সায়েন্স যদি হয় তো কিভাবে এটা নষ্ট হয়ে যেতে পারে। ধরে রাখুন আপনি কোনো একটা সাবজেক্ট পড়েছেন, কবে ওটা আপনি হারিয়ে ফেলবেন? একটা ইংলিশে প্রবর্ব আছে, ইউজ ইট অর লুজ ইট।
মানে ব্যবহারে যদি না আনেন তো কি হবে, ওটা আপনি হারিয়ে ফেলবেন। হ্যাঁ, তো সেই জিনিসটা, তো কেন এগুলো হয়, অনেক সময় আমরা ইনঅ্যাটেন্টিভ হয়ে যাই। কি হয়ে যায়? ইনঅ্যাটেন্টিভ। সেটাই দ্বিতীয় শ্লোকে চতুর্থ অধ্যায় বলছি। হ্যাঁ, তো কালে না মহত্ব যোগ নষ্ট পরন্তপ, মানে কালের প্রভাবে কি হচ্ছে, দ্বিতীয় লাইনে যদি দেখেন যে কালের প্রভাবে কি হচ্ছে, এটা নষ্ট হয়ে যাচ্ছে। তো কেন হচ্ছে? কেন কি তার পারপাসটা আমরা অনেক সময় বুঝতে পারি না। কেন? যদি আপনি জানেন যে এই এই যেটা আমি পেয়েছি এটা আমার চিরকাল জন্য দরকার, তো আপনি কি করবেন? ভালো করে রাখবেন তো। হ্যাঁ, ধরে রাখুন আপনার সোনার গয়না কিনবেন। হ্যাঁ, তো যারা মাতাজিরা আছে, যদি সোনার গয়না কিনেন কি করবেন? একটা ফেস্টিভ্যাল পরে ফেলে দেবেন, একটু ব্যবহার করে নিন, যা, এরকম করবেন? কেন করবেন না? কেন? আপনি তার মূল জানেন। হ্যাঁ, তো পরবর্তীও লাগবে, অনেক কিছু আছে। তো সেই জন্য ইম্পেরিশেবল যে নলেজ বা সায়েন্স যেটা ছিল, সেটাকে যদি আমরা সেইভাবে যদি নিয়ে আসি, তার পারপাসটা জানি যে কেন আমাকে নিতে হবে, কেন এটা দরকার, তো আমরা তাকে খুব ভালোভাবে নেব বা তার পারপাসটা জানতে পারবো। তাহলে যদি ওই পারপাসটা যদি না জানি তো কি হবে, সময়ের প্রভাবে সেটা শেষ হয়ে যাবে, কারণ আমরা তো গুরুত্ব দেবো না। আর যদি থাকেও তো কি হবে, সেটা ঢাকা পড়ে যাবে। তো আমরা দেখি যে আমাদের যে এই ডাউটগুলো হয় আমাদের নিজের জীবনে, যে আমরা এই আধ্যাত্মিক দৃষ্টিটা নেব কি নেব না, কি আছে, বা আমাদের নিজের একটা নিজের লাইফেও যদি দেখি যে আমি কোনো একটা ক্লাস করতে চাই, ধরে রাখুন আপনি এআই টেকনোলজির এখন কিছু ক্লাস করতে চান, আপনার কার উপরে বিশ্বাস আছে কি আছে না, যদি ডাউট হয় কি কি হতে পারে, প্রশ্ন এরকম আসতে পারে। তো আমরা দেখি একটু যে আপনার শ্রদ্ধাটা প্রথমে কি হবে, আপনি হারিয়ে ফেলবেন যে এইটা করছি ঠিক আছে, সবাই করছে আমিও করে নিই, কি করি, আমিও করে নিই। আপনি দেখবেন হয়তো আপনারা হয়তো নিজেও শুনে থাকবেন, কোটা ফ্যাক্টরি, ইঞ্জিনিয়ারিং করতে গেলে অনেক সময় লোকজন, আগে আমাদের সময় কোটায় যেত, কোটায় গিয়ে অনেকজন কেন করছে, কেন আমার বাবা পাঠিয়ে দিয়েছে, কি করেছে, আমার বাবা পাঠিয়ে দিয়েছে, কেন, আমার বাড়ির পাশে একজন আইআইটি পেয়ে গেছে বা এনআইটি পেয়ে গেছে, তো আমিও এটা করতে চাই, কেন, এটা করার পরে সঙ্গে সঙ্গে চাকরি পেয়ে যাব বা বিদেশ যাওয়ার একটা সুযোগ হয়ে যাবে। তো সেই একটা চিন্তা, কিন্তু ওর আলাদা একটা চিন্তা আছে। তো তার ওর উপর শ্রদ্ধাই নেই, মানে সে ফেথ নেই যে আমি এটা করতে পারবো, বা লোকজনও কিছু একটু প্রেসারের মাধ্যমে তাকে পাঠিয়ে দিচ্ছে। তো আমাদেরও এই যে ভক্তি জীবনে যদি এই শ্রদ্ধাটা না থাকে, মানে আমাদের যে ডাউট হয়, তো কি হবে, শ্রদ্ধাটা সেই কম হয়ে যাবে। যে শ্রদ্ধাটা কম হয়ে যাবে, যে এই প্রিন্সিপাল সায়েন্স আছে সেটা আমরা এখন আর গ্রহণ করব না। কিন্তু আস্তে আস্তে দেখছি যে মানুষগুলো এই আধ্যাত্মিক দিক দিয়ে কি হচ্ছে, একটু এগোচ্ছে, তারা চেষ্টা করছে যে হ্যাঁ আমি এইগুলোতে কি সিদ্ধান্ত দেওয়া হয়েছে সেটা আমি শেখার চেষ্টা করব। ঠিক আছে, মনের মধ্যে যে শান্তি, এটা তো আমরা আগেও আলোচনা করে নিয়েছি, যে আপনার যখন শ্রদ্ধা নেই, আপনার কিছু নেই, তখন কি করবেন, সেই শান্তিটা আসবে না। আপনি সবসময় একটা চিন্তায় থাকবেন, কি চিন্তায় থাকবেন, কবে শেষ হবে, হ্যাঁ কি না? অনেক সময় আমরা দেখি তো, আপনারা তো জানি না কতজনের অভিজ্ঞতা আছে, আমি যে সময় সফটওয়্যারে কাজ করতাম, তো ফ্রাইডে মানে একদম খুব এক্সাইটিং থাকতো, কি থাকতো, যে কবে যে বেরোবো কোম্পানি থেকে, কবে যে চাকরিটা, মানে আমার টাইম শেষ হবে বা আমার ওয়ার্কআউট শেষ হয়ে যাবে। হয়তো অনেক সময় ওয়ার্কিং আওয়ার থেকে একটু কমেই বেরিয়ে যেত, তাড়াতাড়ি বেরিয়ে যেত, কেন, সে একটা চিন্তা, মানে ওর কিছু শান্তি নেই, ও ভাবছে যে এটা করে দিলে হয়ে গেল, বাস আমার হয়ে গেল। কেন কি, সেই শ্রদ্ধাটাই না, বা সেই জিনিসটা আমাকে একটা করতে হবে। মানে ধরে রাখুন আপনি একটা কিছু কাজ করছেন, তার মধ্যে আপনাকে আনন্দ আসছে, তো আপনি কি করবেন, টাইম দেখবেন। হ্যাঁ, আপনি আপনার বন্ধুর সঙ্গে কথা বলেন, মানে যার সঙ্গে ভালো সম্পর্ক আছে তাদের সঙ্গে, তো আপনি কি টাইম দেখেন, 5 মিনিট হয়ে গেল, আরেকজন সঙ্গে কথা বলুন, এরকম করেন নাকি? করেন না, কেন করেন না? কেন, আপনাকে সেরকম আনন্দ আসছে সেটা করার জন্য। তো সেই জিনিসটা হচ্ছে যে আধ্যাত্মিক জিনিস বা কোনো জিনিসে তার প্রতি যদি আপনার এরকম শ্রদ্ধা আছে, তো কি করবেন, আপনার এই সমস্যাটা আসবে না। আপনি বোঝার চেষ্টা করবেন, কেন, অর্জুনও প্রশ্ন করছেন কৃষ্ণকে, এরকম না যে ব্লাইন্ড ফেথ, নো ব্লাইন্ড ফেথ,
উনিও প্রশ্ন করছে যে হ্যাঁ আমার এইগুলো চলছে, কি আছে, কেন করব। তো এরকম প্রশ্ন আমাদেরও করা উচিত। করা উচিত কি করা উচিত না, কি ব্লাইন্ড ফেক করে নেব? করা উচিত। আমাদের উইকার সারেন্ডার, এই সারেন্ডার বিষয় নিয়ে একটা আমরা পরবর্তী আরেকটা শ্লোক আছে, সেটা 34 শ্লোক, তার উপরেও আমরা আলোচনা করবো যে আমাদের শরণাগতি, কোনো জিনিস শেখার জন্য কি হবে, আমি তার প্রতি একটু শরণাগত হব। ধরে রাখুন যে এখন তো আমাদের সব এআই টিআই এসেছে তো, কিন্তু তারপরেও এখন যারা মেডিকেল করছে তারা মেডিকেল বই নিয়ে আসলে তো হবে, হবে কি হবে? হ্যাঁ, হয়ে যাবে, ডিগ্রি পেয়ে যাবে তো? পাবে না। আমার মনে আছে এই করোনার সময় পুরো একটা মানে আলাদা এমার্জেন্সি সিচুয়েশন হয়ে গেছিল। তো আমি ব্রহ্মচারী আশ্রমে মায়াপুরে ছিলাম। তো আমাকে হঠাৎ এই করোনার আউটব্রেকের আগে ডাকা হলো যে তুমি হসপিটালের দায়িত্ব নাও। তারপরে দেখছি যে নার্স আর অনেকজন কি হচ্ছে, তারা ছেড়ে চলে যাচ্ছে, কেন কি সবাই নিজের নিজের একটা ভয় আছে। তো তারপরে আমাকে ডাক্তার দেখিয়ে দিয়েছে যে দেখো তুমি এইরকম ব্লাড টানবে বা এরকম কিছু কিছু করবে, কিছু কিছু দেখিয়ে দিয়েছে। যেহেতু আমি ওভারঅল করছি আর এখন এমার্জেন্সি সিচুয়েশন এসে গেছে, তো সবাইকে নিজে এক একটা কাজ শিখতে হবে। ওই অক্সিজেন সিলিন্ডার চেঞ্জ করা আর অনেক কিছু ছিল, সেগুলো আমি এমার্জেন্সিতে শিখেছিলাম। তো এখন একজনকে আমি বলছি যে দেখো তোমার হাতটা দাও, আমি তোমার ব্লাডটা টেনে একটা রিপোর্ট নেব। তো বলছে আরে তুমি তো ইঞ্জিনিয়ার है, तुम ये डॉक्टरी का काम कैसे कर रहा है? আমি বলছি ভাই, তো আমার ভয় করছে যে এর দিয়ে আমি তো টানবো না ব্লাড, আরো একজনকে নিয়ে আসবো। কেন তার মাথায় বসে গেছে, কি বসে গেছে, এই তো ইঞ্জিনিয়ার, এই কি করে ব্লাড টানবে, উল্টো পাল্টা করে দেবে, হ্যাঁ কি না? তো সেই রকম কিছু কিছু শেখার জন্য তার আমাকে সেখানে যেতে হবে, সেরকম সারেন্ডার হয়ে একটু শিখতে হবে। আর সেই শরণাগতি যদি না থাকে তো কি হবে, শেখাটা একটা কঠিন হয়ে যাবে। তো এখানে আমরা দেখছি যে কিভাবে গাইডেন্সটা নেব, যে আমি যে কোনো পথে বা আপনারা যে স্কুল কলেজে এসেছেন কিভাবে এই গাইডেন্সটা নেবেন। তো প্রথম হচ্ছে যে আমাদের জানতে হবে যে এটা দরকার, কি আছে, জানতে হবে কি এটা আমার দরকার। বেশিরভাগই আমরা দেখি, মানে যে সময় আমি হসপিটালে ছিলাম সেটা অভিজ্ঞতা হয়েছে, লোকজন অনেক সময় যেরকম ধরে রাখুন এই বডিটা যেরকম আমার দেখতে পাচ্ছেন, তো আপনি হয়তো ভাববেন যে এই তো ফিট বডি, কি আছে, ফিট বডি অনেক সময়। আর অনেক সময় টেস্ট করার পরে দেখেন বাপরে এইগুলো ডেফিসিয়েট হয়ে গেছে, হ্যাঁ কি না? কতজনের একটা অভিজ্ঞতা আছে এরকম, কারো আছে? নেই, এখনো টেস্ট করেনি, মানে সব ভালোই আছে। যাই হোক, তো আমরা দেখি প্রথমে আমাদেরকে জানতে হবে যে আমার গাইডের দরকার। এইটা যদি আমি না জানি বা আমি এটা যদি অভিজ্ঞতা না করতে পারি, তো কি কারো কাছে গাইড দিতে পারবো? অর্জুন তো তাই করেছে কি করেনি? প্রথমে কি বলছেন, সব নিজে উত্তর দিয়ে যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে আমি তো সব জানি, ঠিক আছে আমি সব জানি, কিন্তু তার প্রশ্নের উত্তর আর করতে পারছে না। তো দ্বিতীয় অধ্যায় শরণাগত হয়ে গেলেন, কার্পণ্যে 250 বাবা বলে, হ্যাঁ তো, কিন্তু এখন আসল শরণাগতটা কিভাবে হবো সেটা ভগবদ্গীতায় এই 4th অধ্যায় 34 নম্বর শ্লোকে লেখা আছে, হয়তো আপনারা জানেন। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उद्देश्यन्ति ते ज्ञानं জ্ঞানিনস্তত্ত্বদর্শিনা। যে কি করতে হবে, সেই জ্ঞানী ভক্তি করতে যেতে হবে। যে তত্ত্বদর্শী, যে জানে, সে কি করতে পারে, সে আমাদেরকে শেখাতে পারে। তাকে শরণাগত হতে হবে, তাকে সেবা করতে হবে, সেইভাবে আমরা কি করতে পারি, এই জ্ঞানটা শিখতে পারি। তো এইটাই প্রথমে বলা, যেটা আমরা দেখছি যে অ্যাপ্রোচ অফ বোনাফাইড স্পিরিচুয়াল মাস্টার। বোনাফাইড কেন বলা হয়েছে, কেন বলা হয়েছে? মানে একটা অথরিটি লাগবে না, যার উপরে বিশ্বাস করতে পারবে, কি যার যে কোনো উপরে বিশ্বাস করে নেবে, হ্যাঁ কি করবেন? আরে কিছু কেনার আগেও আপনারা তো রিভিউ দেখেন কি দেখেন না? अमेजन फ्लिपकार्ट में खरीदा है तो सामान नहीं खरीदा है, रिव्यू चेक किया है कभी? तो देखा होगा, विश्वास करना है। अमेजन में भी दिया हुआ है, जानते हैं ऑथराइज प्लेटफॉर्म है, फिर भी रिव्यू कर रहे हैं। क्या कर रहे हैं? फिर भी रिव्यू कर रहे हैं, क्यों? ये बोनाफाइड है कि नहीं, ये जो माल बेच रहा है ठीक है नहीं है, एक पूरा विश्वास हो लेना चाहते हैं। क्या करना चाहते हैं? विश्वास हो लेना चाहते हैं যে এটা ঠিক কিনা।
যদি ঠিক থাকে ঠিক আছে, আমিও কিনে নেব। তো এইগুলো আমরা দেখছি যে তারপরে আমাদের এই স্পিরিচুয়াল মাস্টার যে বোনাফাইড যে শিক্ষক, তার কাছে আমাকে যেতে হবে, শিখতে হবে। পরবর্তী দেখছি যে আস্ক রেলিভেন্ট কোশ্চেন। এইটা খুবই ইম্পর্টেন্ট, কেন অনেক সময় কলেজে বা অন্য জায়গায় আমরা দেখি যে একটা চ্যালেঞ্জিং কোশ্চেন প্রশ্ন অনেক সময় করা হয়। তো যে চ্যালেঞ্জিং প্রশ্ন মানে হলো যে আমি ওর থেকে বেশি জানি, ওকে একটু দেখি, চেক করি, তো টিচারও বুঝে যায়। কি হয়, টিচার বুঝে যায় যে ঠিক আছে এই তো অন্যরকম প্রশ্ন করছে, শেখার এর মন নেই, তো তারপরে সেই রকম মানে অ্যাটেনশন দেয় না। কিন্তু দেখে টিচারও দেখে যে কে ছাত্র শিখতে আগ্রহী, তাকে কি করে ভালো করে শেখানো। বুঝতে পারছেন? আমার কলেজে দেখেছিলাম কিছু কিছু ছাত্ররা ছিল খুবই মেধাবী, আমার থেকেও মেধাবী অনেক। তো টিচাররা তাকে বেশি টাইম দিত যে ঠিক আছে এরা বা বেশি করে ভালো পড়াশোনা করুক, তারা আর বেশি করে শিখতে পারবে। কেন এই যে আগ্রহ বিষয় দেখে কি হয়, লোকের ইচ্ছা হয় যে আপনাকে আর কিছু দিয়ে দেবে। কিন্তু যেই দেখছে যে একটু চ্যালেঞ্জিং, তো যেই আপনি পাবেন সেটাও কি হচ্ছে, মানে বন্ধ হয়ে যাচ্ছে, আর ওটা আপনি পাবেন না। হয় কি হয় না বর্তমান সমাজে? দেখেছেন কি দেখুন, এটা হয়। এটা যদি আপনার অভিজ্ঞতা না হয় তো এটা দেখবেন ট্রেনের মাধ্যমে, ট্রেনে যদি দেখবেন অনেক সময় যাবেন তো দেখবেন অনেকজন বলে এইটা সিটটা আমার, কি আছে এই সিটটা আমার, দেখুন টিকিট আছে, কি আছে। কিন্তু কেউ কেউ বিনম্রভাবে বলে যে দেখুন আমার একটু অসুবিধা আছে, আপনি যদি এখানে যদি বসে যান, আমার সিট, আমি এই দিন বসে যাই। তো কি বলে, কি বলে, হ্যাঁ কি না বলে, চেঞ্জ করে নাই তো সিট আছে। যে আমার নিজের জীবন অভিজ্ঞতা, এটা আপনি নিজে দেখতে পারবেন যে কিভাবে আমাকে প্রশ্ন করা বা কথা বলা, সেটা দিয়ে মাধ্যমে আমি অনেক কিছু পেতে পারি, যেটা হয়তো আমার মানে অন পেপার কিছু পাবো না, কিন্তু তাও পেতে পারেন। তো এটা হচ্ছে গুরুর সেরকম করে। কিন্তু গুরুর মাধ্যমে সেরকম সেবা, যেরকম স্যার বলছে যে কারো প্রতি কৃতজ্ঞ হওয়া, কিছু যে পেয়েছি তার কাছ থেকে, তো গুরুর কাছ থেকে আমরা যে কিছু পেয়েছি সেই কৃতজ্ঞতাটা আমাদের হওয়া উচিত। যদি এইটা না থাকে, তাকে যে সেবা করব, এটা কোনো বিজনেস ট্রানজ্যাকশন নয়। কেন গুরু শিষ্যের যে সম্পর্ক, এটা একটা আলাদা। এখন পরিবেশে কি হয়ে গেছে, কলেজে গেলাম, টাকা দিলাম, শিখে নিলাম, বাস শেষ, কলেজ শেষ, পরবর্তী শেষ, তারপরে আর দেখা হয় না। কিন্তু এই সম্পর্কটা কিভাবে করব, যে আমি যদি বুঝতে পারি যে কিছু আমি পেয়েছি, কিন্তু খুবই অ্যাটেন্টিভ হয়ে শ্রবণ করতে হবে। কিন্তু এই অ্যাটেন্টিভ দিয়ে যদি শ্রবণ না করা হয় তো কি হবে, আমরা আর বুঝতে পারি না সাবজেক্ট ম্যাটারগুলো। একটা কলেজেই অনেকজন থাকে, কেউ ইউপিএসসি ক্র্যাক করে নিল, কেউ আইআইটি ক্র্যাক করে নিল, কেউ জিআরই টফল দিয়ে বেরিয়ে গেল বিদেশে। একই কলেজে, একই ক্লাসরুমে, আর একজন আর কিছু পেল না। কেন হচ্ছে এটা? কে কতটুকু নিচ্ছে? তো নেওয়ার জন্য কি করতে হবে, অ্যাটেনশন থাকতে হবে, শ্রবণ করতে হবে। আচ্ছা ঠিক আছে, এই সব কিছু করে নিলাম, তারপরেটা এটা খুব ইম্পর্টেন্ট, যে অ্যাপ্লাই করা। কি আছে, অ্যাপ্লাই করা। এটা আমি মেডিকেল লাইফে দেখেছিলাম যে অনেকজন আসে, ডাক্তার ডাক্তার এই আমার শরীর খারাপ হয়ে গেছে, শরীর খারাপ হয়ে গেছে, আসো, ঠিক আছে ঠিক আছে, বসো বসো, এই হচ্ছে সেই হচ্ছে, টেস্ট দিয়ে দিল, অনেক কিছু হয়ে গেলো, এখন মেডিসিন লিখে দিল। কি করলো, মেডিসিন লিখে দিল। এখন মেডিসিন খাচ্ছে না, বলছে টাইম পাচ্ছি না। কি বলছে, টাইম পাচ্ছি না। তো আবার এক দুই সপ্তাহ পরে আসলো, তো ডাক্তার বলছে আগের মেডিসিনগুলো শেষ হয়ে গেছে। ওটা তো এখন আর কিছু আছে, কিছু কত আছে, পাতাটা দেখান তো, কয়েকটা শুধু ট্যাবলেট খেয়েছে, বাদ বাকিগুলো পড়েই আছে। তো আমি যে এই কিছু পেয়ে গেলাম, তো এটা আমি নিজের জীবনে অ্যাপ্লাই করলাম কি করলাম না, সেইটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো এরকম না যে ডাক্তার কাছে ঘুরে ঘুরে যাচ্ছি, এই ডাক্তার ভালো নেই, সেই ডাক্তার, আরে মেডিসিনটা দেন আগে, দেখো সেটা কাজ করছে কি করছে না, তারপরে তো এটা করতে হবে। তো সেইগুলো আছে। তারপরে দেখি যে আমাদের এই ভক্তি জীবন বা এই যে ভগবত গীতার যে অধ্যায় কি কি গিফটগুলো দিচ্ছে, এই জ্ঞানটা যদি আমরা নিজের স্পিরিচুয়ালিটিটা নিই, কি হবে আমাদের জীবনে। তো কিছু আছে দেখি, ফ্রিডম ফ্রম অ্যাটাচমেন্ট, ফিয়ার অ্যান্ড অ্যাঙ্গার। আমাদের অনেক কিছু আসক্তি
থাকে বা সেইগুলো আসক্তিগুলো চলে যায়, তো অনেক সময় আমরা ভেঙে পড়ি। এখন স্টুডেন্ট লাইফে বেশিরভাগে বলতে পারি যে ছেলে মেয়ের অ্যাটাচমেন্ট, বা অনেক সময় ঝগড়াও হয় এটা নিয়ে, আর অনেক আসক্তি, যে কোনো, আমি একটা জ্বলন্ত উদাহরণ দিলাম যেটা আপনি হয়তো বুঝতে পারবেন, রিলেট করতে পারবেন। তাছাড়াও অনেক কিছু আসক্তি আমাদের যদি থাকে, সেই আসক্তি এই জ্ঞান দিয়ে আমরা কি করতে পারি, জানতে পারবো। যেরকম পরবর্তী অধ্যায়ে বলছেন 5 অধ্যায় 29 শ্লোকে, ভোক্তারাম একতাম সর্বলোকমহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাতানাম শান্তিম রিচ্ছতি, যে সব কিছুর মালিক, সব কিছুর ভগবান। হ্যাঁ, তো বা এটা যদি নাও বুঝতে পারি, অনেক সময় আমি যেখান থেকে আসছি ওখানে অনেক কোর্ট হয়, কোর্ট মানে কেস হয়, সেখানে দেখি বেশিরভাগে এই জমির যুদ্ধ হচ্ছে। কিসের জন্য? জমির জন্য, মানে কোর্ট কেস চলছে। তো অনেক সময় আমি এটা অভিজ্ঞতা করলাম যে দেখুন, যে কোর্ট কেস করলো সেই চলে গেল, তারপরে আসছে সেই হয়তো চলে গেল, বা এরকম চলেই আছে, কিন্তু জমিটা থেকেই গেছে। কি আছে? জমিটা থেকেই গেছে। হ্যাঁ কি না? বা অনেক সময় ট্রেনে দেখি, লোকাল ট্রেনে কোনো সময় আসি ওই ব্যান্ডেল থেকে বা হাওড়া থেকে, তো অনেক সময় একটু ঝগড়া লেগে যায়, হয়তো 2-3 স্টেশন যাবে, কিন্তু তার জন্য ঝগড়া লেগে, এই তুই কেন সরছি না, আমাকে বসতে দে, ঝগড়া লেগে যাচ্ছে। এই স্টেশন তো যাবে, একটু দাঁড়িয়ে গেলে কি আছে, ঝগড়া লেগে যাচ্ছে। এই যে আসক্তি, কেন দেবে না, কি আছে, এই ক্রোধ হয়ে যাচ্ছে লোকের, হচ্ছে কি হচ্ছে না। কিন্তু এই যদি তার পেছনে যদি একটু চিন্তা করার চেষ্টা করে, তো কি হবে, তার এরকম কিছু আর হবে না। সেটা হোয়াট ইজ অ্যাকশন এন্ড হোয়াট ইজ ইন অ্যাকশন, এটা বলতে পারি যে শাস্ত্রের মধ্যেই আপনি অনেক কিছু পাবেন, যে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা করব, কোনটা করব না। সকালে একটা প্রশ্ন একজন ছাত্র জিজ্ঞেস করছিল যে প্রভু, এটা যে আপনি বলছেন এটা কোনটা ঠিক? তো এটা হচ্ছে বলতে পারি সব কিছু ট্রুথ, কিন্তু একটা হয়তো 50% কারেক্ট, কোনো একটা হয়তো 80% কারেক্ট, আর কোনো একটা হতে পারে 100% কারেক্ট। তো ওকে বোঝানোর জন্য আমি বললাম যে দেখুন, ছাত্র জীবনে প্রথমে আমাদেরকে শেখানো হয়েছিল, কি শেখানো হয়েছিল? 1 + 1 = 2, and 1 - 1 = 0, and 1 - 2 = wrong। ঠিক আছে? এটা হতেই পারে না। কি হতে পারে? এটা হতেই পারে না। কিন্তু পরবর্তী গেলাম, দেখলাম 1 - 2 হতে পারে। হ্যাঁ কি না? এইগুলো সব কি আছে, লোকের ডেভেলপমেন্ট যেভাবে হচ্ছে, তাকে সেইভাবে আমরা নলেজগুলো দিচ্ছি। প্রথম স্ট্যান্ডার্ডেই সবাইকে যে 10th স্ট্যান্ডার্ডে ঢুকতে দেওয়া হবে, সেটা সম্ভব নয়। হ্যাঁ কি না? তো সবার যে বৌদ্ধিক লেভেল বা বোঝার লেভেল কত স্ট্যান্ডার্ডে আছে, সেই অনুসারে কি হয়, সবাইকে সেরকম ডোজ দেওয়া হয়। হ্যাঁ কি না? মেডিকেল টার্ম যদি দেখা যান, তো কাকে বলে 1 চামচ খাবেন ওষুধ, কাকে বলে 2 চামচ খাবেন, তার সিভিরিটি উপরে। তো সেরকম কার কতটুকু ক্ষমতা আছে, কি কতটুকু বুঝতে পারছে, সেই অনুসারে তাদেরকে এটা দেওয়া হচ্ছে। তো অ্যাকশন আর ইনঅ্যাকশন কি হবে আমার জন্য, সেটা বুঝিয়ে দিয়েছেন। কেন প্রথম যদি দেখা হয়, তো অর্জুন বলছেন যুদ্ধ করবো না। কেন যুদ্ধ করবো না? কেন অতজন মারা যাবে, কেন মারা যাবে, তোমার কি দায়িত্ব, সব কিছু ওখানে ভেঙে বুঝিয়ে দিলেন ভগবান। তারপরে কি হয়েছে, বলছেন করিষ্যে বচনম, যে আপনি যেটা বললেন এখন আমি সেটা করবো। যে মানুষ বুঝে যায়, হ্যাঁ কি না? বুঝতে পারছেন? আচ্ছা, আরেকটা উদাহরণ দিই, সবটা হবে। আর যেহেতু আমার মেডিকেল লাইনও ঢুকে গেছে, তো সেখান থেকে দিই। ছোট বাচ্চাদেরকে আপনি দেখবেন যে অনেক সময় নিয়ে যাবেন, তো ওর ফোড়া হয়ে গেছে বা কিছু সমস্যা হয়ে গেছে, ওকে একটু একটা ইঞ্জেকশন দিতে হবে। কি হয়, এইদিকে হাত ছুটছে, এইদিকে পা ছুটছে, মানে যে যার যেদিকে মন আছে, হয়তো নার্সকে একটা চোর দিয়ে দিচ্ছে, তার মধ্যে হয় না, ও যে এই খুব খারাপ, আমাকে ইঞ্জেকশন দিয়ে দিল, খুব খারাপ। কিন্তু ওই কি খারাপ? হ্যাঁ, নয়। কেন? কিন্তু যেহেতু আপনার একটু ডেভেলপ কনসিয়াসনেস আছে, সে আপনি বুঝতে পারছেন যে তার মঙ্গলের জন্য, কার জন্য? তার মঙ্গলের জন্য। তো সেইটা হচ্ছে যে কার কনসিয়াসনেস কত ডেভেলপ আছে, সেটা সেইভাবে গ্রহণ করবে। হ্যাঁ কি? রিওয়ার্ড অফ সেন্স গ্র্যাটিফিকেশন। এখন বর্তমান যুগে, কিছুদিন আগে হয়তো আপনারা দেখে থাকবেন, একটা নশা মুক্তির জন্য প্রধানমন্ত্রী কিছু একটা করেছিলেন, অ্যান্টি অ্যাডিকশন প্রোগ্রাম। কিন্তু এখন বর্তমান সমাজে ইউথে এটা খুব, যে সেন্স গ্র্যাটিফিকেশন করার, এই এডিকশনটা খুব হাই হয়ে যাচ্ছে।
তার কারণও আছে। ইউথে যে সময় আমরা আসি তো মনে লাগে যে সব কিছু একটা এক্সপেরিমেন্ট করতে হবে। কী করতে হবে? জানতে হবে যে এইটা কী জিনিস আছে, এটা করলে কি হবে। হয়তো পড়েছি, জেনেছি এরকম, মানে থিওরিটিক্যাল, কিন্তু আমরা চাইছি কিছু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স করে রাখি। কী করি? প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স করে রাখি। তো এই জন্য অনেক সময় হয়তো তারা সেন্স গ্র্যাটিফিকেশন বা এরকম অ্যাডিকশানে পড়ে যায়। এটা ছাত্র জীবনের জন্য নয়। তো এটা যে এই জ্ঞানটা, দিব্য জ্ঞানটা প্রাপ্ত করার পরে কী আছে, তারা বুঝতে পারবে যে এই আমার কত ক্ষতি করছে, তারপরে আর করবে না। স্যাটিসফাইড উইথ গেইন হুইচ কামস অফ ইটস ওন অ্যাকর্ড। অনেক সময় আমরা অতি করে দিই যে বুঝতে পারি না যে এটা কিসের জন্য করছি, কেন এটা আমার প্রয়োজন। বুঝতে পারছো তো? এখন আপনারা হয়তো এটা বেশি এক্সপিরিয়েন্স হবে না, কিন্তু আপনার যে সময় জব করবেন সেই সময় আপনি দেখতে পারবেন একটা প্রেসার থাকবে। কি প্রেসার থাকবে? অ্যাপ্রেজাল। সফটওয়্যার লাইনে যান যদি, তো একটা অ্যাপ্রেজাল থাকে। অ্যাপ্রেজাল মানে কত টাকা বাড়বে, 20% বাড়বে কি 30% বাড়বে। তা আপনি তার জন্য কী করবেন? আর বেশি কাজ করবেন যে আমার 30% যদি পেয়ে গেলে তো খুব ভালো হবে। বা ভাবছেন যে এই ছুটিটা না নিলেও হবে, ঠিক আছে পরবর্তী নিয়ে নেব। পরবর্তী আপনি অ্যাপ্লাই করলেন, বলছেন 4-5 জনের আগে অ্যাপ্লিকেশন পড়ে আছে, তো তুমি করে নেবে। তো এরকম করতে করতে পরবর্তী দেখা যাচ্ছে যে আমি কিসের জন্য যে করছি, কার জন্য যে করছি বুঝতে পারছি না। আমার ম্যানেজার ছিল, তো নাম বলছি না এটা এক্সপিরিয়েন্স। ওকে দেখে আমি একটু বুঝতে পারছিলাম যে অনেক চাকরি করছে, ওর স্ত্রী অনেক সময় ফোন করছে, কেন রাত্রি লেটে যাচ্ছে ওখানে বাড়িতে, তো প্রায় তার স্ত্রীর সঙ্গে হয়তো দেখা হচ্ছে, মানে যে খাবার ছিল সে খেয়ে নিচ্ছে, এখান থেকে প্যাক করে নিয়ে গেছে ক্যাফেটেরিয়া থেকে, আর বাড়িতে খেয়ে তারপরে আসছে। তো তার কাছে অতটুকু টাইম থাকে না, কেন উঠেই আবার কোম্পানিতে চলে আসছে। তো তার স্ত্রী যে ওকে কিছু বলবে যে হ্যাঁ বাচ্চার এই হয়ে গেছে বা এইটা করো, তার জন্য টাইম থাকে না। ওই মোবাইলটা ধরে লাউড স্পিকার দিয়ে কথা বলছিল, ঠিক আছে হ্যাঁ বলো বলো, জলদি জলদি বল, জলদি বলো। তার স্ত্রী যদি তুমি টাইম না দিতে পারো কী হবে? 5 মিনিট দাও। তুমি যে করছো, কার জন্য যে করছো, পারপাসটা কী আছে, এই মানে কী বলবো, এটা মানে অন্য লেভেলে চলে যাচ্ছে। এইগুলো অনেক কিছু করে। তো নিজের এটা আসলে কী করে আসবে? আর এটা যে আছে এনভি, আমি জানি না কতজনের অভিজ্ঞতা হতে পারছি। একটা অ্যাড এসেছিল, নেভারস এনভি ইজ আওয়ার প্রাইড। শুনেছিলেন? হ্যাঁ, শোনেন না? অ্যাডভার্টাইজমেন্টটা এখন কেউ দেখে না, ওই তো রিমোট হয়ে গেছে। অ্যাডভার্টাইজমেন্ট আসলে তো চেঞ্জ করে দেওয়া, কী করা হবে। যাই হোক, আমি এটি বলে দিলাম যে অন্যের প্রতি যে হিংসা, এনভি, এটা অনেক সময় লোকের মাধ্যমে থাকে। আমি এগুলো রেফারেন্স দিয়েছি, আপনারা হয়তো পরবর্তী দেখবেন। যেহেতু আমি পুরো অনেক শ্লোক বলছি না, একটু শর্টে বলার চেষ্টা করছি, পরবর্তী যদি প্রশ্ন থাকে তো নিতে পারবেন। তো এইগুলো যে লোকের মাধ্যমে অনেক খুঁটিনাটি ভর্তি হয়ে গেছে, কেন এই বর্তমান পরিবেশে সেটাই শেখাচ্ছে। কী শেখাচ্ছে? যে কীভাবে ওর থেকে বেশি করে নেব বা পেয়ে নেব একটা হিংসা। আমি আমার একটা উদাহরণ দিয়ে বলছি। আমার মা আমাকে একদিন ফোন করলো, যে সময় আমি চাকরি করছিলাম, তো বলছে বেটা ফ্রিজ নিতে হবে। বললাম হ্যাঁ মা নিয়ে নাও, কিন্তু নেবে কেন সেটা তো বলো। বলছে ওর বাড়িতে ফ্রিজ আছে, এর বাড়িতে ফ্রিজ আছে, এর বাড়িতে ফ্রিজ আছে। বললাম ঠিক আছে, ওটাও ঠিক। তো আমি বললাম যে ঠিক আছে, তোমার ফ্রিজের কী দরকার সেটা আগে বলো, সবজি কিনে আনবো। আমি বলি এখন যে তুমি যাচ্ছ প্রতিদিন, যে মানে একটা টাটকা নিয়ে আসছো, কী করছো? টাটকা নিয়ে আসো। এখন যে ফ্রিজে যে ভর্তি হয়ে যাবে, কি হবে? যতই দিন যাবে নিউট্রিয়েন্ট ভ্যালু কী হবে? কম হয়ে যাবে। আর তুমি যে এখন একটু হাঁটাচলা করছো, সেটা পরবর্তী কী হবে? সেটা বন্ধ হয়ে যাবে। তো আমি মানে কোনো একটা জিনিস আমি করতে যাচ্ছি, তার যে পারপাস কী আছে, এটা কি আমার দরকার? কি আমি শুধু কিনে নিচ্ছি যে ওর আছে আমিও দেখাবো, আমার প্রয়োজন নেই, কিন্তু তারপরেও কী করছি? আমি নিয়ে নিলাম। তো এই জ্ঞানটা লোকের বুদ্ধি কে করাবে? কেন এখন যে অ্যাডভার্টাইজমেন্ট ইন্ডাস্ট্রি আছে, আমি তার
আগে এসে বলবো না, না তো ওরা বলবে যে অন্য শেখাচ্ছে। ওনাদের আছে প্রোডাক্ট সেল করা, কি আছে, সেল রাইজ হবে, তাদের প্রফিট হবে। কার প্রফিট হবে? তাদের প্রফিট। কিন্তু আপনার যে আসল প্রয়োজন আছে কি আছে না সেটা তো আপনাকে দেখতে হবে। কাকে দেখতে হবে? নিজেকে দেখতে হবে কি দেখতে হবে না? হ্যাঁ, দেখতে হবে। তো এই জিনিসটা খুব খুঁটিনাটি অনেক ভর্তি হয়ে গেছে। শেষে একটা বলি, নেভার ফল ইন ইলিউশন। লোকজন বিভ্রান্ত হবে না, কেন? যদি তারা নিজের জীবনের পারপাসটা জানতে পারে, কেন করছি কি আছে, তাদের কোনো বিভ্রান্তি হবে না। যতই মানুষ এই দিকে বলে সেই দিকে বলে কিছুই করুক, সেই ফিক্স থাকবে, স্থির ধীর ভক্তি। কেন এখন বর্তমান যুগে দেখবেন যে হাজার হাজার থটস আসছে, আসছে কি আসছে না? আসছে, এটা করবো সেটা করবো, আচ্ছা এটা করে নিলে কত ভালো হবে, সেই করে নিলে কি হবে। গীতা এর বিষয় বলছেন 2য় অধ্যায় 70 নম্বর শ্লোকে, পরিমাণম অচলম প্রতিষ্ঠম সমুদ্রমাপা প্রবিশন্তি সর্বে। তো এই যে সমুদ্র কিভাবে ঢুকছে এই ইচ্ছাগুলো, সমুদ্রের সমুদ্রের জল কিভাবে ঢুকে? হ্যাঁ, ব্রেক নিয়ে ঢুকে, টি ব্রেক, কফি ব্রেক নাকি? সমুদ্রে কিভাবে জল ঢুকছে? একদম হড় ঢুকু করে ঢুকছে, কোনো ব্রেক নেই। তো সেইভাবে আমাদের মনে অনেক থটসগুলো আসছে, আসছে কি আসছে না। যদি আপনি একদিন ক্যালকুলেট করুন সকাল থেকে রাত্রি আমার কত থট এসেছে, কত পাবেন? হ্যাঁ, 50টা পাবেন, 100, আর কত পাবেন? বেশি পাবেন। তো এই যে সব থটগুলো আসছে, এখন সবটাই যদি আপনি কাজ করতে লাগবেন কি হবে? সেই জন্য স্থির ধীর হতে হবে যে হ্যাঁ এই সব কিছু আসছে, আমি তাকে একটা শখ অ্যাবজর্ভার বলছে করে নেব, বুঝতে পারছি। তো যাই হোক, তো আমরা এই আমাদের নিজের জীবনে যতই আমরা আধ্যাত্মিক জিনিস শুনেছি বা অনেক কিছু করেছি, আমাদের এই দায়িত্ব আছে সেই দায়িত্ব, অনেক কিছু হতে পারে। তো আমি কি করে ব্যালেন্স করতে পারি, প্রশ্ন এখানে আসতে পারে। কি করব, কতটুকু করব, বা কিভাবে নিজের জীবনে অ্যাপ্লাই করব? তার জন্য কিছু একটা আমি 2-4টা লিখেছি যে ভগবত গীতা ডেলি যদি কিছু একটা শ্লোক যদি আমি প্রতিদিন পড়ি, তার মাধ্যমে কি জ্ঞান দেওয়া আছে, কিভাবে আমি নিজের জীবনে লাগাবো, তো উপলব্ধি করতে পারবো। কেন বলছি, কেন কারো এই জন্য অ্যাডভার্টাইজমেন্ট বা কিছু এই জন্য নয়, এবং সারা বিশ্বে অনেকজন মানুষ এটা পড়ার চেষ্টা করছে যে এর মাধ্যমে কি জ্ঞান দেওয়া হয়েছে। কেন তারা উপলব্ধি করতে পারছে যে এর মধ্যে অনেক কিছু এরকম জ্ঞান দেওয়া হয়েছে যেটা আমরা কী করতে পারি, নিজের জীবনে অ্যাপ্লাই করে কি করে নিজের জীবনটাকে সাফল্য করতে পারি। তার জন্যই তারা হয়তো, আমি জানি না কতটুকু টাইম দেয়, কিন্তু তারা এটা রিড করে। চ্যান্ট দ্য হোলি নেম অফ গড, ভগবানের আপনারা নাম নিতে পারেন। যে নিজের সম্পর্ক তৈরি করা, এটা প্রথম হয়। কেন আমাদের কারোর সঙ্গে যে সম্পর্ক হচ্ছে, ওই সম্পর্কটা কোনো টাইম পিরিয়ড, একটা ছোটো টাইমের জন্য নয়। মানে সেই সম্পর্কে কী করতে হয়, আমাদের একটা সবসময় রেসিপ্রিকেট করতে হয়। করতে হয় কি হয় না? যে ধরে রাখুন আপনি জানেন যে আপনার বাড়িতে বাবা আছে, তো ঠিক আছে আমি জানি বাবা আছে বা মা আছে, তো হয়ে গেল শেষ। কী করবো এখন? আমি তো জেনে গেছি, এই তো আমার বাবা, এই তো আমার মা, জেনে গেল। তারপরে আর কিছু থাকে? কি থাকে? হ্যাঁ, রেসিপ্রিকেট করে, হ্যাঁ কি না? যে হয়তো মাকে দেখছেন, মা ভালো আছে তো, বা মা আমি এই মার্কেটে এসেছি, কী নেবো, তোমার কী ভালো লাগে একটু বলো তো, নিয়ে আসবো। বা আপনি জানেন তো সেটা নিয়ে আসবেন, কোনটার দরকার নেই। হয়তো মা আপনাকে বলে কেন নিয়ে এসেছি, অনেক দামের, কেন জানেন, একটু রাগ করবে, একটু দিয়ে। তো একটা রেসিপ্রিকেশন আছে সেই রিলেশনে, হ্যাঁ কি না? তো সেই সম্পর্কে আমরা দেখি যে ভগবানের যে দান করব, এটা আমাদের কি হওয়া উচিত, সবসময় নিত্য সম্পর্ক। এইরকম না যে সিজনাল সম্পর্ক, যে ঠিক আছে অনেক সময় লোকজন সোমবার করলো বা এই অন্য কিছু করলো। তো ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্ক হওয়া উচিত, কারণ ভগবান থেকে সবসময় সেই যুক্ত আছে। এটা অনেক সময় উঠে গেছে, রেসপেক্ট প্যারেন্টস অ্যান্ড টিচার্স। কেন অনেক সময়
আউটডেটেড মনে হয় যে কী হচ্ছে। এটা আমি আপনাকে দোষ দেবো না, আমারও লাইফস্টাইল এরকমই ছিল। আমার বাবা ধুতি পরতো আগে, তো আমি ওনাকে বলতাম এটা কী করছো, হ্যাঁ প্যান্ট জামা পরো, আমি আপনাকে কিনে আনবো। এখন বাবা আমাকে দেখে হাসে মাঝে মাঝে, তুই আমাকে বলছি এখন তোর কি অবস্থা হয়েছে। যাই হোক, তো আমি আর কারো দোষ দেখছি না। তো এইটা মানে অনেক সময় কী হয় যে কিছু কিছু জিনিস না বোঝার পরেও আমরা ওনাদেরকে একটু হেসে দিই বা হে দৃষ্টি দেখি, এ তো ফেসবুকে কাম নেই, ইনস্টাগ্রামও চালাতে পারে না, কি আছে কিছু এরকম থাকে, বা তুই বুঝতে পারবি না, তোর বুঝার বাইরে, এরকম বলি। তো এটা নয়, ওনারা কি আছে এটা আমাদের বুঝতে হবে যে আমরাও এইরকম না যে আমরাও এই টাইমের পিরিয়ডে তাদের জন্য হয়তো আউটডেটেড হয়ে যেতে পারবো, কিন্তু আমাদের সম্পর্ক এই এক্সটার্নাল চেঞ্জের মাধ্যমে নয়, তাদের সঙ্গে আমাদের সেরকম সম্পর্ক হওয়া উচিত। এই সম্পর্ক হওয়া মানে এক্সটার্নালি নয়। এক্সটার্নালি অনেক সময় কী হয়, লোকজন ধরে রাখুন আপনার কাছে টাকা আছে তো অনেকজন আছে, টাকা নেই অনেকজন হয়তো সরিয়ে যায়। আমার নিজের জীবন অভিজ্ঞতা আছে, যে সময় আমি চাকরি করতাম অনেকজন ফোন করতো এসেছে অনেক কিছু, সেই চাকরি থেকে দেখলো যে একটু বাবাজি হয়ে গেল, যা তারপরে আর কেউ ফোন করে না। আমিও শান্তি, ঠিক আছে তার নিজের জীবনে শান্তি থাকো, আমিও শান্তিতে আছি, মাঝে মাঝে ফোন করি। কিন্তু যাদের সঙ্গে আমার সম্পর্ক এখনো, মানে কিছু কিছু বন্ধু আছে তারা জানে আমি এরকম হয়ে গেছি, তারপরেও ফোন করে এখনো। একজন মানে কলেজ ক্লাসমেট, প্রায় তার সঙ্গে দেখা হয়েছিল বিপ্রতে 2014-এ পরে, এখন 12 বছর পরে সে খুঁজে পেয়েছে আমার নম্বর, যে তুই কোথায় আছিস, আমি মায়াপুরে আছি। তো অনেক কিছু এরকম আছে যে তারা, যাদের সম্পর্ক আপনার সঙ্গে আপনার এক্সটার্নাল নয়, তারা আপনার সঙ্গে থাকবে, আপনার ভালো খারাপ। আর এইরকমই বন্ধু বা এইরকমই লোক আমরা খুঁজি নিজের জীবনে। এরকম না যে আমার টাকা পয়সা বা অনেক কিছু আছে তো লোকজন এসে গেলো অনেক কিছু, সেটা নয়। এটা হচ্ছে যে আমরা যদি ভালো সঙ্গ, গুড অ্যাসোসিয়েশন যদি থাকে, তো আমরা এটা শিখতে পারি। কিন্তু এই যদি ভালো সঙ্গ যদি না থাকে তো কী হবে, খারাপ গুণগুলো চলে আসবে। আসে কি আসে না? আসে। কলেজে এটা বেশি ভাগে দেখবেন, কলেজের লোকজন অনেকজন, কিছুজন থাকবে যে আপনাকে আপনার ভালো মঙ্গল চাইবে, অনেকজন কিন্তু কিছু খারাপ আপনাকে শেখাবে। সঙ্গ দোষের লাভ, এটা হবে, বুঝতে পারছেন তো? তো সবসময় দেখতে হবে যে কার আমি সঙ্গ করব। যদি আমার সেই রকম ইচ্ছা থাকে তো সেই রকম লোক খুঁজে পাওয়া যায় কলেজের মাধ্যমে। কলেজ ধরে রাখুন কিছু জনকে দেখবেন যারা পড়াশোনা করছে, কিছু না আসে শুধু টাইম পাস করে চলে যাচ্ছে, কি যেন ভাবছে আর ঠিক আছে কী করে সোসাইটি বা অনেক কিছু করবো, তাদের এরকম অনেক কিছু থাকে। তো সেইটা যদি আমাদের ভালো সঙ্গে যদি থাকে তো এটা আমি করতে পারি। এটা তো জাস্ট নেক্সট সাইড, যে এটা গ্র্যাটিটিউড, তার উপরে আমরা অনেক কিছু বলে ফেলেছি। তো এইগুলো আছে। আর টাইম ম্যানেজমেন্ট স্টুডেন্ট লাইফের, এটা সব থেকে ইম্পর্টেন্ট। টাইম ম্যানেজমেন্ট যদি না করেন, আপনার 24 ঘন্টা আছে, আমার কি 48 হয়ে গেছে? আমার কত হয়েছে? 64 হয়েছে? কত হয়েছে? 24 ঘন্টা তো, যে আমার বেড়ে গেছে। আমারও 24 ঘন্টা, আপনারও 24 ঘন্টা। আপনাকেও সেই রকম টাইমটা নিজের জীবনে ব্যালেন্স করে নিতে হবে। কেন আপনি নিজের জীবনে একটা দেখুন যে আমি কোথায় কোথায় টাইম নষ্ট করছি, কোথায় আমি প্রোডাক্টিভ হতে পারবো, আমি কি করতে চাই, তার জন্য কি আমি কাজ করছি কি করছি না। অনেক সময় আছে, ট্রেনে আমি দেখছিলাম অনেকজন আসে, ওটা রিল স্ক্রল করে করে টাইম চলে যাচ্ছে, 2 ঘন্টা পার হয়ে গেল। বেডডেল থেকে দেখলাম 2 ঘন্টা না 2.5 ঘন্টা লেগে গেল। অনেকজনের রিল স্ক্রল করতে করতে টাইম চলে গেল। অনেক কিছু আছে, তার বিষয়ে আর বলবো না। তো এইটা আছে যে আমাদের টাইম ম্যানেজমেন্ট কীভাবে করবো। তো এই সব কিছু নেওয়ার পরে কী হবে, আপনি নিজেকে বুঝতে পারবেন, নিজের জীবনে যদি অ্যাপ্লাই করেন সব কিছু, তো আপনি নিজেকে দেখতে পাবেন যে হ্যাঁ আমার জীবনে কিছু পরিবর্তন হয়েছে। এরকম না যে দুটোর জায়গায় 4টে মানে হাত হয়ে যাবে, অনেক কিছু হয়ে যাবে, না এরকম না। তো কী পরিবর্তনটা আছে সেটা আমরা পরবর্তী দেখছি। তো
তো এটা আছে যে নলেজ উইদাউট ভ্যালুজ বিকাম টাইমলেস। তো এই পরিবর্তনটা প্রথমে আসবে যে যারা এইরকম আধ্যাত্মিক জ্ঞান বা অনেক কিছু পেয়েছে, তাদের নিজের জীবনে অ্যাপ্লাই করেছে, তাদের ভ্যালু লেভেলটা কি আছে, অনেক উপর চলে গেছে। কিন্তু দেখুন এই যে অর্জুন, যে ভগবত গীতার যে সংবাদটা চলছে, অর্জুনও আছে, দুর্যোধনও আছে, দুজনেই আছে। দুজনের মধ্যে দেখুন দুর্যোধন জিজ্ঞেস করছে না যে এই যুদ্ধ করার পর তো অনেকজন মারা যাবে, এই হবে সেই হবে, আমি যুদ্ধ করবো না। কোনো সময় বলেছে? কোনো শ্লোক আছে এরকম? নয়। কিন্তু অর্জুন জিজ্ঞেস করছে ভগবান কৃষ্ণকে, বলছেন যে আমি যে যুদ্ধ করবো অতজন মারা যাবে, এই হবে, হ্যাঁ কি না? অনেক লিস্ট করে দিয়েছেন। প্রথম অধ্যায় যদি আপনি দেখবেন তো আপনি পাবেন পিণ্ডদান বন্ধ হয়ে যাবে, তাদের যে ফ্যামিলি ট্রেডিশন আছে সেটা নষ্ট হয়ে যাবে, এরকম করে করে উনি প্রায় 5-6টা রিজন উনি দেখিয়ে দিয়েছেন যে কেন আমি যুদ্ধ করব না। কিন্তু দুর্যোধন সেই অ্যানালিসিস করছে না। কিন্তু একটা ভালো মানুষ কী করবে? অ্যানালিসিস করবে, কেন তার মধ্যে সেই ভ্যালুসগুলো রয়েছে যে এর কারণে কি হবে, কি হতে পারে, হয় কি হয় না। অনেক সময় দেখবেন কিছু লোকজন বাস ডু ইট, হ্যাঁ, যে স্ট্রিকটা আসলো সে করে দিল। কিন্তু একটা ভদ্র মানুষ যে আছে সে কি করবে? তার বিষয়ে চিন্তা করবে যে এই করার পরে আমার কি হবে। পূর্ববর্তী জাস্ট লাস্ট যে নলেজ শুড ট্রান্সফর্ম ক্যারেক্টার। এটা আমি স্কুলে পড়েছিলাম, বিদ্যা দদাতি বিনয়ম। আপনারা শুনেছেন কি? হ্যাঁ, শুনেছেন আপনি? শুনেন? এখন শুনে নিলেন তো কোনো অসুবিধা নেই। তো বিদ্যা দদাতি বিনয়ম মানে বিনয়, বিনম্রতা দেবে। কি করবে? বিনম্রতা দেবে। কিন্তু এখন বেশিরভাগে সেই জ্ঞান বা অনেক কিছু পাওয়ার পরে কী হয়ে যাচ্ছে, সেটা একটু কম হয়ে যাচ্ছে। কিন্তু সেই কোর ভ্যালুটা জানতে পারছে না যে আমি জ্ঞানটা কেন নিলাম বা কী আছে। কেন এই সব কিছু চালু হয়ে কোথায় থেকে? ডিসিপ্লিন লাইফ থেকে। যদি ডিসিপ্লিন লাইফ থাকলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এটা আমি কেন করছি, বা অনেক কিছু আছে। কেন অনেক জিনিস যেটা আপনি পড়বেন সেটা চেঞ্জ হয়ে যাবে। আমি কলেজে যেটা পড়াশোনা করেছিলাম সেটা প্রায় টোটালি চেঞ্জ হয়ে গেল। বিপ্রো টেকনোলজি গেলাম, তাদের একটা আলাদা প্রজেক্ট ছিল, তার জন্য একটা আলাদা মানে কেটি দেওয়া হবে যে তোমাকে এটা এটা করতে হবে, অনেক কিছু। তো দেখছি এই সব কিছু তো যেটা আমি শিখলাম সেটা চেঞ্জ হয়ে গেলো, কিন্তু সেই একটা ডিসিপ্লিন যেটা আমি আগে থেকে পেয়েছি সেটা পরবর্তী কী করলো, আমাকে হেল্প করেছে। তো সেই সেই গুড় বিষয়গুলো আমাদেরকে জানতে হবে যে কী করতে হবে, কীভাবে নিতে হবে, কীভাবে অ্যাপ্লাই করবো। তো তারপরে কী হবে, আমাদের সেই গুণগুলো বলতে পারি, বিনম্রতা, আর জন্য এক্সটেন্ড করা বা অনেক কিছু, সেটা আমরা শিখতে পারবো। অনেকজন, এটা আপনাকে বলছি তো আপনি বুঝতে পারবেন না, কমপ্লিটে দেখছিলাম যে মাঝে মাঝে কেউ রিজাইন করে চলে যাচ্ছে। ঠিক আছে, তার একটা ইচ্ছা আছে, স্বতন্ত্রতা আছে, কিন্তু অনেক সময় দেখে না যে এই প্রজেক্টটা মাঝে আটকে পড়ে যাবে, কি হবে, কে মানে এটা অনেক সময় চিন্তা করে। বুঝতে পারছেন তো? তো একটা যে আগে আমি যেটা বললাম গ্র্যাটিটিউড বা যে একটা গুণ, তার জন্য যে আমি একটু এক্সটেন্ড করে দেবো, আমার টাইম হয়ে গেছে, আমি চলে যাচ্ছি, বাস। যে সামনের ব্যক্তি যে কী হচ্ছে এর কারণে, সেটা অনেক সময় আমরা চিন্তা করি না। তো এই আধ্যাত্মিক জ্ঞানটা কী করবে, আমাদেরকে সেই প্ল্যাটফর্মে নিয়ে আসবে যেখানে আমরা নিজের জন্য তো সবাই চিন্তা করে, কিন্তু অন্যর বিষয়ে চিন্তা করতে পারে। সেই সময় আপনি সোসাইটি, কমিউনিটি সব কিছুর জন্য কিছু কন্ট্রিবিউট করতে পারবেন। সেই জন্য আমরা দেখি যে আগেকার হিস্ট্রি যদি আপনি পড়বেন তো আপনি পাবেন যে মানুষ সবসময় কিছু না কিছু কন্ট্রিবিউট করে চলে গেছে। কার জন্য? শুধু নিজের জন্য নয়, সোসাইটি বা অন্যদের জন্য। কেন? তারা নিজের জীবনে এটা উপলব্ধি বা শিখতে পেয়েছে। তো সেইরকম আমরাও যদি এই আধ্যাত্মিক জ্ঞানটা নিই তো কী হবে, আমাদেরও সেই রকম পরিবর্তন হবে। ঠিক আছে, তো আমি এখানে রাখি, ধন্যবাদ। কারো কিছু প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন মন্তব্য। হরে কৃষ্ণ। हरे कृष्ण। किसी का कोई प्रश्न है तो पूछ सकते हैं, विराम लगाएंगे। हरे कृष्ण। सही है।